Good morning everybody. Today's topic is error. তোমাদের সিলেবাসের মধ্যে আছে errors, errors এর source এবং হচ্ছে types of errors and how to minimize. এই তিনটে জিনিস তোমাদের এর মধ্যে আছে। errors মানে তোমরা কি জানো? ভুল। ভুল কাকে বলা হয়? errors is the difference between true value and experimental value. Error equal to true value, difference between true value and experimental value. ট্রু ভ্যালু মানে কি? সত্যিকারের ভ্যালু, আর এক্সপেরিমেন্টাল ভ্যালু মানে অ্যাকচুয়াল ভ্যালু বা হচ্ছে তুমি যেটা এক্সপেরিমেন্ট করে পেলে। সাপোজ এই দেখো এই চক পিস, একটা বাক্সের মধ্যে বিভিন্ন অনেক ধরনের চক পিস আছে। তোমাদের বলে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা চক পিসের ওয়েট হচ্ছে মানে 10 গ্রাম করে, 10 গ্রাম করে। এই 10 গ্রামটা হচ্ছে কি? 10 গ্রামটা হচ্ছে ট্রু ভ্যালু। কিন্তু তুমি প্রত্যেকটা আলাদা 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 করে ওয়েট করে দেখবে কোনটার ওয়েট আছে 11, কোনটার ওয়েট আছে 9, কোনটার ওয়েট আছে 8, কোনটার ওয়েট 15। সব এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে এরর কাকে বলে? ডিফারেন্স বিটুইন ট্রু ভ্যালু অ্যান্ড এক্সপেরিমেন্টাল ভ্যালু। তাহলে বুঝতে পারলে ট্রু ভ্যালু মানে কি? যেটা সত্যিকারের ভ্যালু বলে দেওয়া আছে সব, বা ট্রু ভ্যালু বা স্ট্যান্ডার্ড ভ্যালু। ট্রু ভ্যালুটা তোমরা কোথা থেকে পাবে? মানে কোন একটা লেভেল থেকে পাবে ট্রু ভ্যালু। আর হচ্ছে কোথা থেকে পাবে? বা কোনো একটা জায়গায় যদি মনে করো তোমাদের হচ্ছে ওই আইপি, ইউএসপি এদের স্ট্যান্ডার্ড বইয়ে একটা ভ্যালু বলে দেওয়া আছে, সেটা হলো তার ট্রু ভ্যালু। আর এক্সপেরিমেন্টাল ভ্যালু কি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এক্সপেরিমেন্ট করে বা অ্যাকচুয়ালি যে ভ্যালুটা আছে তাকে বলা হয় এক্সপেরিমেন্টাল ভ্যালু। তাহলে কি হলো? এরর ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রু ভ্যালু অ্যান্ড এক্সপেরিমেন্টাল ভ্যালু। এই পার্সেন্টেজ এরর যদি করা হয়, পার্সেন্টেজ অফ এরর মানে এখানে সাপোজ আমি যদি মনে করি এরর ছিল 10 আর এক্সপেরিমেন্টাল ভ্যালু 9, তাহলে এরর কত? 1। পার্সেন্টেজ অফ এরর কি হয়? পার্সেন্টেজ ইকুয়াল টু ট্রু ভ্যালু মাইনাস এক্সপেরিমেন্টাল ভ্যালু ডিভাইডেড বাই ট্রু ভ্যালু ইনটু 100। মানে এইখানে 10 minus 9 divided by 10 into 100, মানে percentage of error is 10%. ক্লিয়ার? তাহলে তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো হোয়াট ইজ এরর। এরর ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রু ভ্যালু অ্যান্ড এক্সপেরিমেন্টাল ভ্যালু। ট্রু ভ্যালু মানে কি? আর ট্রু ভ্যালু আমরা কোথা থেকে পাই? ট্রু ভ্যালু আমরা পাই কোনো একটা লেভেল কন্টেনারের মধ্যে লেখা থাকে, সেই ভ্যালুটা ট্রু ভ্যালু আমরা কনসিডার করি, অথবা আইপি, বিপি, ইউএসপি বিভিন্ন স্ট্যান্ডার্ড বইয়ে যে স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো দেওয়া থাকে সেগুলোকে ট্রু ভ্যালু বলা হয়। এবং এক্সপেরিমেন্টাল ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু কোনটা? যেটা আমরা এক্সপেরিমেন্ট করে সত্যিকারের পাই সেটাকে বলা হয় এক্সপেরিমেন্টাল ভ্যালু। এই দুটো ডিফারেন্সকে কি বলে? এরর বলে। এরর হচ্ছে পজিটিভ সাইনও হতে পারে, নেগেটিভ সাইন হতে পারে। এবার এররকে আরো দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডিটারমিনেট আর একটা হচ্ছে ডিটারমিনেট এরর আর একটা হচ্ছে ইনডিটারমিনেট এরর। ডিটারমিনেট এরর মানে কি? যে এররটা আমরা ডিটারমাইন করতে পারি তাকে বলা হচ্ছে ডিটারমিনেট এরর। আর ইনডিটারমিনেট এরর মানে হচ্ছে যেটা আমরা যে এররটা আমরা ডিটারমাইন করতে পারি না। এবং ডিটারমিনেট এরর সব সময় যদি কোনো একজন অ্যানালিস্ট থাকে বা একজন পারফর্মার থাকে, সেটা সব সময় পজিটিভ অথবা নেগেটিভ দিকে যাবে। এবং ইনডিটারমিনেট এররটা পজিটিভ নেগেটিভ দুটো দিকেই যাবে। ঠিক আছে? তার ডিস্ট্রিবিউশনটা হবে, যদি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট তোমরা কনসিডার করো, তাহলে এটা যদি অ্যাকচুয়াল ভ্যালু হয়, ডিটারমিনেট এরর হচ্ছে আইদার দিস ডাইরেকশন, নেগেটিভ ডাইরেকশন, আইদার ভ্যালু উইল বি ইন পজিটিভ ডাইরেকশন। আর যদি হচ্ছে মনে করো ইনডিটারমিনেট এরর, তার ডিস্ট্রিবিউশনটা হবে এই রকম অথবা এই রকম, উপরের দিকে বা নিচের দিকে, পজিটিভ নেগেটিভ বোথ ডাইরেকশনে তার ডিস্ট্রিবিউশন। সো এনিওয়ে, ডিটারমিনেট এরর আর ইনডিটারমিনেট এরর তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো সবাই। ডিটারমিনেট এরর মানে হচ্ছে যেটা ডিটারমাইন করা যায়, আর ইনডিটারমিনেট এরর হচ্ছে যেটা ডিটারমাইন করা সম্ভব নয়। এবার এররস এর টাইপ, এররকে মেইনলি তিনটি ভাগে ভাগ করা হয়: গ্রস এরর, সিস্টেমিক এরর আর র্যান্ডম এরর। গ্রস এর মধ্যে গ্রস এরর আর হচ্ছে সিস্টেমিক এরর, এই দুটো হচ্ছে ডিটারমিনেট এরর। আর র্যান্ডম এররটা হচ্ছে ইনডিটারমিনেট এরর।
তাহলে হচ্ছে গ্রস এরর আর সিস্টেমিক এররটা কি ডিটারমিনেট এরর, আর র্যান্ডম এররটা হচ্ছে কি ইনডিটারমিনেট এরর। গ্রস, সো কাম টু দ্য ফার্স্ট পয়েন্ট, what is gross error? Gross error actually due to the human mistake. Human mistake অথবা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল মিস্টেক। হিউম্যান মিস্টেক মানে কি? সাপোজ তুমি বন্ধু বান্ধবের সঙ্গে খুব গল্প করছো, তোমার রিডিং এসছে হচ্ছে 21, তুমি লেখার সময় 21 লিখে ফেলেছো, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে গ্রস এরর। সেটা হচ্ছে গ্রস এরর হচ্ছে ডিউ টু হিউম্যান মিস্টেক, ডিউ টু হিউম্যান মিস্টেক। এটা হচ্ছে টাইপ হচ্ছে গ্রস এরর, কজ হচ্ছে কি হিউম্যান মিস্টেক। সাপোজ মানে এই যে মানে টাইপ আর কজ মানে আমরা যখন ভুল করি আমাদের কিসের জন্য ভুল হয়? আমাদের অমনোযোগিতার জন্য একটা ভুল হয়, অথবা আমরা কি বলি যে নাচতে না জানলে উঠানের যদি দোষ থাকে, মানে কি, মানে ইনস্ট্রুমেন্ট যদি ভুল থাকে আর কি, ঠিক আছে, তাহলে আমাদের ভুলগুলো হয়ে থাকে। অথবা কিসের ভুল হয়ে থাকে, বা হচ্ছে এই যে লাস্টের পয়েন্টে যখন পড়বে র্যান্ডম এরর, মানে খুব প্রাকৃতিক দুর্যোগ, বা মানে ভোল্টেজটা যেখানে কাজ করছিল ভোল্টেজটা লো খুব, মানে বা আর্থকুয়েক চলছে, বা খুব প্রাকৃতিক দুর্যোগ, এই সমস্ত পরিস্থিতিতে ঠিকঠাক ভাবে মানসিক অবস্থাও ঠিকঠাক থাকে না এবং যত সব আদার কন্ডিশনও ঠিকঠাক থাকে না, তখন কি হয়, তখন ভুল হয়ে যায়। সেই ভুলগুলো নর্মাল কন্ডিশনের থেকে মানে ইট ইজ ডিফারেন্স বিটুইন দ্য ট্রু ভ্যালু অ্যান্ড এক্সপেরিমেন্ট, মানে ট্রু ভ্যালু থেকে ডেভিয়েটেড হয়ে যায়। সো কাম টু দ্য পয়েন্ট, গ্রস এরর ইজ ডিউ টু হিউম্যান মিস্টেক। তার একটা এক্সাম্পল দিলাম, তোমার হয়তো 21 রিডিং এসেছিল, তুমি গল্প করছিলে বন্ধুর সাথে, তুমি লিখে ফেললে 31, ঠিক আছে, এটা হচ্ছে গ্রস এরর। এই এররটাকে হাউ টু রেকটিফাই দিস এরর, এই রেকটিফাই কিভাবে করবে, এটা রেকটিফাই করার জন্য কি করো তোমরা রিডিং নেওয়ার পরে তোমরা ল্যাবে বলতে হয় না, কি করে বন্ধু জিজ্ঞেস এই তোর কত এসেছে খাতায় একদম জমা দেওয়ার সময়, তখন বলে আমার একার হচ্ছে 31 এলো, তোদের সবার 20 এসছে বা 21 এসছে, তাহলে তুমি কি করবে, আবার একবার রিপিট করে প্র্যাকটিক্যালটা পারফর্ম করে নিলে, দেখলে যে হ্যাঁ সত্যিকারের তো আমার ভুল এসেছিল। তাহলে কি মানে ভেরিফাই উইথ দ্য আদার অ্যানালিস্ট, অথবা কি বা রিপিটেডলি ইউ পারফর্ম দ্য প্র্যাকটিক্যাল, দিয়ে নিজের ভুলটাকে রেকটিফাই করে নিলে। ক্লিয়ার? সেটাকে বলা হচ্ছে কি গ্রস এরর। গ্রস এরর টাইপ গ্রস এরর, সোর্স হচ্ছে হিউম্যান মিস্টেক, আর হাউ টু রেকটিফাই মানে হচ্ছে মানে ডিসকাস মানে ভেরিফাই দ্য রিডিং উইথ আদার অ্যানালিস্ট, আর একটা কি বা হচ্ছে রিপিটেডলি টু দ্য প্র্যাকটিক্যাল, আদারওয়াইজ হচ্ছে 2-3 বার ধরে প্র্যাকটিক্যাল করে তার রিপিটেডলি রিডিংটা নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে গ্রস এরর রেকটিফাই নিয়ম। ক্লিয়ার? সিস্টেমিক এরর হচ্ছে আবার 4টি ভাগ। একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরর, এনভায়রনমেন্টাল এরর, অবজারভেশনাল এরর আর থিওরিটিক্যাল এরর, ঠিক আছে। মানে সিস্টেমেটিক এরর হচ্ছে কি কারণে হয়ে থাকে, ইনস্ট্রুমেন্টে যদি ভুল থাকে, এনভায়রনমেন্টাল যদি ডিস্টারবেন্স থাকে, এবার হচ্ছে অবজারভেশনাল এরর দেখার যদি ভুল হয়ে থাকে, আর থিওরিটিক্যাল এরর মানে থিওরির মধ্যে কোনো একটা পয়েন্ট সাপোজ আমরা অমিট করে গেছিলাম, যেটা মানে কোনো ফর্মুলা সিম্পলিফাই করার জন্য, কিন্তু সেই যখন প্র্যাকটিক্যালটা পারফর্ম করছো সেই পয়েন্টটা হচ্ছে সেখানে মেজর, বা সেই পয়েন্টটা সেখানে হচ্ছে ডেভিয়েট হয়ে যাচ্ছে, তাহলে সেটা এরর হিসাবে দেখা যেতে পারে। তো একটার পর একটা আমি ডিসকাস করব। প্রথমে হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরর। ইনস্ট্রুমেন্টাল এররের হচ্ছে আবার 3টে ভাগ, যে ইনহারেন্ট শর্টকামিং, মিসইউজ আর লোডিং। ইনহারেন্ট শর্টকামিং মানে কি? ইনহারেন্ট মানে হচ্ছে অন্তর্নিহিত, শর্টকামিং মানে হচ্ছে তার হচ্ছে মানে গাফিলতি, মানে ইনহারেন্ট শর্টকামিং মানে কি, মানে কোনো ইনস্ট্রুমেন্টের ভিতর থেকেই গন্ডগোল আছে, তাকে বলা হচ্ছে ইনহারেন্ট শর্টকামিং। সাপোজ তোমরা হচ্ছে একটা সেই দুধ মাপার জন্য বা মুরগি যখন দেখে দোকানে ওয়েট করে একটা স্প্রিং যুক্ত একটা ব্যালেন্স ইউজ করে, এইরকম ভাবে একটা স্প্রিং যুক্ত ব্যালেন্স ইউজ করে। স্প্রিং যুক্ত ব্যালেন্সে এইখানে হচ্ছে মানে ওয়েট গুলোকে ঝুলিয়ে দেয়, ঠিক আছে। যখন হচ্ছে প্রথম দিকে ঠিক থাকে, প্রথম দিকে স্প্রিংটা ঠিক থাকে, কিন্তু বারবার ইউজ করার ফলে স্প্রিং এর হচ্ছে টেনসাইল স্ট্রেংথটা বাড়তে বা কমতে থাকে, তাহলে কি হয় যে এখানে যে তার রিডিংটা দেখাচ্ছে সেটা তার ভুল হয়ে যায়, ঠিক আছে, অনেক দিন ইউজ করার। বা ভালো কোয়ালিটির জিনিসের হচ্ছে ঠিকঠাক থাকে, কিন্তু খারাপ কোয়ালিটির যদি তোমরা ব্যালেন্স ইউজ করো, তাহলে হচ্ছে প্রথম 1-2 মাস রিডিং দেওয়ার পরে কি হবে, ভুলভাল রিডিং দেখাবে, তার স্প্রিং এর স্ট্রেংথ কমে যাবে, বা অন্য কোনো
অন্য কোনো এই ধরনের ইনস্ট্রুমেন্ট আছে যাদের হচ্ছে স্প্রিং এর জায়গায় অন্য কোনো মুভেবল পার্ট বেশি আছে, তার কোনো একটা পার্ট ঠিকঠাক ভাবে রাস্ট পড়ে গেছে বা কিছু হয়ে গেছে, ঠিকঠাক ভাবে ফাংশন করছে না, সেই জন্য কি হচ্ছে ভুলভাল, মানে ইনস্ট্রুমেন্টের কোথাও ইনহারেন্ট deficiency is there, so that's why you are getting the experimental value wrong. তখন সেটাকে কি বলা হচ্ছে inherent shortcoming, instrumental error due to inherent shortcoming of the instrument. So how to minimize it? You have to use the good quality instrument. তুমি যদি ভালো কোয়ালিটির ইনস্ট্রুমেন্ট ইউজ করো এবং তাতে যদি তোমরা হচ্ছে তাতে যদি মুভেবল পার্ট কম থাকে, তাহলে সেই ইনস্ট্রুমেন্টটা হচ্ছে কিন্তু মুভেবল পার্ট বা স্পেয়ার পার্টস যদি বেশি থাকে, কোনো একটা স্পেয়ার পার্টস যদি কাজ না করে রিডিং ভুল দেখাবে। ঠিক আছে, অতএব হচ্ছে তাতে যদি মুভেবল পার্ট কম থাকে এবং যদি গুড কোয়ালিটি ইনস্ট্রুমেন্ট হয়, তাহলে হচ্ছে তোমাদের এই এরারসটা মিনিমাইজ করা যায়। তারপর মিসইউজ অফ ইনস্ট্রুমেন্ট মানে কি, সাপোজ মানে অনেকেরই মানে টেন্ডেন্সি থাকে ল্যাবের মধ্যে প্র্যাকটিক্যাল করার সময় ওই একটা ব্যালেন্স মেশিন থাকে, ইলেকট্রিক্যাল ব্যালেন্স মেশিন, দৌড়ে চলে গেল, সুইচ অন করে দিয়ে সঙ্গে সঙ্গে নিজেরটা হচ্ছে পুট করে দিয়ে মেজার করে নিল। একটা ব্যালেন্সের হচ্ছে নিয়ম কি, ব্যালেন্স মেশিন ইউজ করার নিয়ম হচ্ছে প্রথমে এই যে ব্যালেন্স মেশিন আছে প্লাগ পয়েন্টে কানেকশন করতে হবে, প্লাগ পয়েন্টে কানেকশন করার পরে এখানে যে রিডিং দেখাচ্ছে তারপর তোমাকে টেয়ার করতে হবে, টেয়ার করে তারপরে সেটাকে পুট করতে হবে, পুট করে তোমাকে সুন্দরভাবে কতটা রিডিং আসছে দেখে সেটাকে নোট ডাউন করতে হবে। সে সমস্ত না করে তুমি যদি মানে সুইচ অন করা আছে দেখে কিছু না করে তুমি একদম ডাইরেক্ট করে দিলে, বা অন্য কোনো সাপোজ হচ্ছে থার্মোমিটারের নিয়ম কি, থার্মোমিটারটাকে ঝেড়ে জিরোতে এনে আবার মেজার করা, তুমি করলে না, যেখানে ছিল সেখান থেকে করে দিই, সেখান থেকে তুমি, তাহলে এটা কি মিসইউজ, মানে সেইখানে তুমি ভুলভাল রিডিং পাচ্ছ, তাহলে সেটার নিয়ম কি, ইউ হ্যাভ টু how to rectify this error, you have to use the SOP, you have to follow the standard operating procedure before using any instrument. If you follow the SOP, then this mistake বা standard operating procedure, if you follow this mistake, you can rectify. Okay, next is load effect মানে কি, লোড মানে কি, মানে যা হচ্ছে যতটা ক্যাপাসিটি নেই তার উপর দিয়ে দিলে আমরা কি বলি লোড হয়ে গেছে, লোড পড়ে গেছে, মাথায় হাত দিয়ে আমরা বসে যাই যে আমার যতটা ক্যাপাসিটি নেই আমাকে অতটা কাজ দিয়ে দিল, আমার লোড পড়ে গেল, যে মাথায় হাত দিয়ে আমরা বসে যাই, সেটাই তো লোড ইফেক্ট। মানে কোনো একটা ছোট ইনস্ট্রুমেন্ট, মানে তোমরা দেখবে আমি ব্যালেন্সের এক্সাম্পল দিচ্ছি কারণ মানে ভোল্টামিটার, অ্যামিটার এগুলোর এক্সাম্পল তোমরা হয়তো দেখো, ব্যালেন্সে দেখবে হচ্ছে এই রেল লাইনের ধারে বড় বড় বস্তাগুলো ওয়েট করার জন্য একটা বড় ব্যালেন্স থাকে, সেখানে আলুর বস্তা পেঁয়াজের বস্তা চাপিয়ে দেয়, সেখানে তুমি যদি একটা যদি মনে করো তোমরা যে চিপস খাচ্ছ, সেই চিপসের প্যাকেট যদি সেখানে ওজন করে বসিয়ে দাও, কোনো কিছুই হবে না, তার হচ্ছে তার রিডিং এর কোনো পরিবর্তনই হবে। সিমিলারলি যে ব্যালেন্সের যে সোনা দোকানে যে ব্যালেন্স পাওয়া যায়, সেই দোকানে যদি একটা মনে করে 1 কেজির বাটখারা পাট চাপিয়ে দাও, সেটা টি 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 করে শব্দ করতে থাকে, মানে কি তার উপর লোড পড়ে গেছে, আর বেশি কাজ করতে পারবে না। অতএব লোড, তাহলে কি লোড, এটাকে বলে লোড ইফেক্ট, মানে যে ইনস্ট্রুমেন্ট যেই পারপাসে ইউজ করা হয়, অনেক ইনস্ট্রুমেন্টই মনে করো যে অ্যামিটার ভোল্টামিটার সবই ভোল্টেজের জন্য অ্যাপ্লাই করা হয়, কোনটা হচ্ছে স্মল অ্যামাউন্ট অফ ভোল্টেজ চেঞ্জের ক্ষেত্রে ইউজ করা আছে, কোনটা হাই অ্যামাউন্ট অফ ভোল্টেজের ক্ষেত্রে ইউজ করা আছে, কোন ব্যালেন্সের কতটা ক্যাপাসিটি, সেইগুলোকে জেনে আমাকে সেই কাজগুলো করতে হবে। তার মানে কি হাউ টু রেকটিফাই দিস, ইন্টেলিজেন্ট ইউজ অফ ইনস্ট্রুমেন্ট। তুমি যদি ইনস্ট্রুমেন্টটাকে ইন্টেলিজেন্টলি মানে বুদ্ধিমত্তার সাহায্যে ইউজ করো, তাহলে হচ্ছে বা দেখে যদি ইউজ করো, তাহলে হচ্ছে তুমি এটা রেকটিফাই করতে পারবে। সো দিস ইনস্ট্রুমেন্টাল এরর পয়েন্ট ইজ ক্লিয়ার। সো নেক্সট ইজ এনভায়রনমেন্টাল মানে হচ্ছে পরিবেশের অনেকগুলো এফেক্ট থাকে। পরিবেশের মধ্যে কি কি এফেক্ট থাকে, যেমন টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড, ভাইব্রেশন, এগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল এফেক্ট। ঠিক আছে, মানে এমন জায়গায় যেমন হচ্ছে কোন একটা জায়গায় মানে কোন একটা প্র্যাকটিক্যাল করছো, তাতে হচ্ছে টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড, ভাইব্রেশন এগুলো যদি ইফেক্ট থাকে, তাহলে তুমি যদি ইফেক্ট মানে ওই এনভায়রনমেন্টে যদি এই সমস্ত এফেক্টগুলো থাকে, তাহলে হচ্ছে প্র্যাকটিক্যালটা রিডিং ভুল আসবে। অতএব হচ্ছে যখন কোনো প্র্যাকটিক্যাল তোমরা যখন পারফর্ম করো, প্র্যাকটিক্যাল একটা ক্লোজ এনভায়রনমেন্টে হয়, তার একটা এসি রুমের মধ্যে তার একটা প্রপার একটা টেম্পারেচার
টেম্পারেচার, হিউমিডিটি এই সমস্ত মেনটেন করে প্র্যাকটিক্যাল পারফর্ম করতে হয়। আদারওয়াইজ সাপোজ একটা এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি, সাপোজ একটা ল্যাবের মধ্যে যদি এমন একটা এই দেখবে ব্যালেন্সগুলো সবসময় কর্নারেই থাকে। কেন কর্নারে থাকে? এবং সেখানে হচ্ছে লেস এফেক্ট অফ উইন্ড, বাতাস দিলে হাওয়া চলাচল করলে কি হয় যে ওয়েটের ভেরিয়েশন হয়, বা এমন একটা ফিক্স সারফেসের উপরে ব্যালেন্সটা রাখা হয় সেখানে ভাইব্রেশনটা না হয়। নাহলে একটা টেবিলের উপরে গিয়ে রেখেছো, সেখানে সমস্ত হাত চাপড়াচ্ছে বা হচ্ছে কেউ হাত রেখে ঠেকিয়ে দাঁড়িয়ে গেল, তাহলে এমন একটা সারফেস হচ্ছে ব্যালেন্সটাকে রাখা হয়, সেখানে ভাইব্রেশন হবে না, উইন্ডের এফেক্ট করবে না। ঠিক আছে, এই সমস্ত জিনিস দেখে ইনস্ট্রুমেন্ট বা ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমি একটা ইনস্ট্রুমেন্ট এক্সাম্পল এরকম দেখালাম, বা কোন একটা এক্সপেরিমেন্টে যখন পারফর্ম করছো, এক্সপেরিমেন্টটা এমন জায়গায় পারফর্ম করতে হবে সো দেয়ার উইল বি দ্য লেস চান্সেস অফ ইন্টারফারেন্স অফ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। ইন্টারফারেন্স অফ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের লেস চান্সেস থাকবে। ক্লিয়ার? সো নেক্সট ইজ অবজারভেশনাল এরর। ওকে, অবজারভেশনাল এরর মানে হচ্ছে দেখার ভুল। অবজারভেশনাল এরর মানে দেখার ভুল। আমি আগের দিনই বলেছিলাম প্রথম ক্লাসে, তোমরা জানো যে কালার মানে একটা রিডিং অবজার্ভ করার জন্য কালারফুল সলিউশন আর কালারলেস সলিউশন, মানে কালার সলিউশন আর কালার সলিউশনের ক্ষেত্রে আমাদের কি করতে হয়? আপার মিনিস্কাস দেখতে হয়। ঠিক আছে, এবং হচ্ছে কালারলেস সলিউশনের ক্ষেত্রে কি হয়? লোয়ার মিনিস্কাস দেখে রিডিং নিতে হয়। এই সেন্স তোমাদের থাকতে হবে। আদারওয়াইজ আগেকার দিনে প্রত্যেকটা জিনিসে অবজারভেশন করার সময় একটা কাঁটা থাকতো। সেই কাঁটাটা দেখবে তোমাদের হচ্ছে এই মানে কাঁটাটা অবজারভেশন করার সময় যেমন বাইকের যে কাঁটাটা থাকে, বা বাসের ড্রাইভারের স্পিডোমিটার একটা থাকে। স্পিডোমিটারটা তোমরা যদি বিভিন্ন অ্যাঙ্গেলে দেখো, সোজাসুজি দেখো, ডাইরেক্টলি বোঝা যায় না যে রিডিংটা কত বা গাড়িটা কত দেশ করছে। ঠিক আছে, গাড়িটা 60 স্পিডে ছুটছে না 62 স্পিডে ছুটছে বোঝা যায় না। ঠিক আছে, সেইটাকে বলা হচ্ছে অবজারভেশনাল এরর। মানে আমাদের দেখার ভুলের জন্য এই এররটা হয়ে থাকে, মানে অ্যাকুরেটলি বোঝা যায় না। তাহলে হাউ টু রেকটিফাই দিস? ইউ হ্যাভ টু ইউজ দ্য ডিজিটাল ইনস্ট্রুমেন্ট, ডিজিটাল রিডিং ইনস্ট্রুমেন্ট। ডিজিটাল রিডিং মানে দেখো না, পালসার গাড়িতে এখন ডিজিটাল রিডিং দেখা কত স্পিড হলো 82.3, এরকম রিডিং হচ্ছে 82.3 কিলোমিটার পার আওয়ার। এরকম ডিজিটাল দেখলে বোঝা যাবে হ্যাঁ 82. নাহলে তোমরা কোনোদিনও ওই আগের যে স্পিডোমিটার ছিল সেটা দিয়ে কখনোই বুঝতে পারতে না যে 80-তে গাড়ি চলছে না 85-এ গাড়ি চলছে। এখানে 82.34 এইরকম করে বোঝা যায় কত স্পিডে গাড়ি চলছে। সেটা গাড়ির একটা এক্সাম্পল দিলাম। ইনস্ট্রুমেন্টও এইরকম যদি ডিজিটাল রিডিং এর যদি ইনস্ট্রুমেন্ট থাকে তাহলে তোমরা অ্যাকিউরেট রিডিংটা পাবে। তাহলে হচ্ছে এরর মানে যে কতটা এরর হচ্ছে বা কি হচ্ছে সেটা বুঝতে পারবে তোমরা। ঠিক আছে, অতএব হচ্ছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হবে টু মিনিমাইজ দ্য অবজারভেশনাল এরর। নেক্সট হচ্ছে থিওরিটিক্যাল এরর। থিওরিটিক্যাল এরর মানে কি? সাপোজ কোনো একটা ফর্মুলাতে আমরা যেমন ভলিউম ইকুয়াল টু মাস আপন ডেনসিটি এই ফর্মুলাটা জানি। এই ভলিউম ইকুয়াল টু মাস আপন ডেনসিটি এই ফর্মুলাতে আমরা কি ধরে নিয়েছি যে টেম্পারেচারটা কনস্ট্যান্ট, এটা ধরে এগাচ্ছি আমরা। কিন্তু যদি মনে করো প্র্যাকটিক্যালে করার সময় টেম্পারেচারটা ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেল, কিন্তু থিওরির মধ্যে কোনো কোথাও কিন্তু টেম্পারেচার ফ্যাক্টর নেই। টেম্পারেচার ফ্যাক্টর থাকলে আমরা সেটাকে ধরতাম। আমরা কোনো একটা জায়গায় সাবস্ট্রাকশন মাল্টিপ্লিকেশনের সময় এটা মিনিমাল বা কোনো একটা বড় ফর্মুলার সময় ভলিউম মানে দ্য ভ্যালু অফ সি, ভ্যালু অফ কে, ভ্যালু অফ ডি is very minimal, so we have to remove it. Like that we considered during establishment of any formula. কিন্তু যখন হচ্ছে কিন্তু প্র্যাকটিক্যাল করছো সেই যে এফেক্টগুলো আমরা মিনিমাল করে লাস্ট ফর্মুলার মধ্যে রাখিনি, সেই একটা ফ্যাক্টর কিন্তু কি করলো বিশাল পরিমাণে ইফেক্ট করে গেল। তাহলে কি হবে? এরর মানে হচ্ছে রিডিং এ এরর আসবে, সেটাকে বলা হচ্ছে থিওরিটিক্যাল এরর। ক্লিয়ার? So everyone understand all kind of systemic error. Systemic error is due to environmental change in an instrument, change in environmental condition, observational error and theoretical error. Okay. Next point is random error. Random error
random error হচ্ছে sudden due to sudden change in experimental condition, sudden change in experimental condition অথবা টায়ার্ডনেস অফ অ্যানালিস্ট করে করে কাজ করে করে ক্লান্ত হয়ে গেছে। নাইটের দিকে যারা হচ্ছে ম্যাক্সিমাম কোম্পানিতে যারা নাইট করে, নাইটের দিকে এই সমস্ত মিস্টেকগুলো বেশি হয়ে থাকে। বা অথবা সাডেন চেঞ্জ ইন এক্সপেরিমেন্টাল কন্ডিশন, মানে ভোল্টেজ ড্রিপ করে গেছে, আদারওয়াইজ আর্থকুয়েক বা স্টর্ম এই সমস্ত কন্ডিশন এসছে, তখন হচ্ছে এই এররগুলো হতে পারে। ঠিক আছে, আমি আগেই বলেছি যে এই মানে হচ্ছে এই যে এররগুলো মানে গ্রস এরর আর সিস্টেমিক এরর ইউনিডাইরেকশনাল, ইট মে বি আইদার পজিটিভ অর নেগেটিভ, কিন্তু সিস্টেমিক এররের ক্ষেত্রে আইদার পজিটিভ অর নেগেটিভ, আর এটার ক্ষেত্রে হবে র্যান্ডম এররের ক্ষেত্রে হবে বোথ প্লাস মাইনাস effect will be observed. So all the errors and how to minimize the errors, all the types of errors and source of errors and how to minimize the errors, এই কোশ্চেনটা যদি আসে সববারেই কিন্তু একই জিনিস লিখতে হবে, এরার্স কি, এরর ক্যালকুলেশন কি, পার্সেন্টেজ অফ এরার্স কি, টাইপস অফ এরার্স কি, সোর্স অফ এরর কি, and how to minimize the error। এইটা নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার হচ্ছে এরার্সের, এবার হচ্ছে আমি একটা জিস্ট ফর্মে বলে দিলাম সোর্স অফ এররতে এইগুলো নিশ্চয়ই তোমরা পয়েন্টগুলো, গ্রস এরর মানে কি, গ্রস এরর মানে ডিউ টু হিউম্যান মিস্টেক, ইনস্ট্রুমেন্টাল এররের আবার 3টে ভাগ বলে দিয়েছি, এগুলো পয়েন্ট করে লিখলে সোর্স অফ এরর বেরিয়ে যাবে। এবং টোটাল ইন এ জিস্ট যদি ইনস্ট্রুমেন্ট মানে যদি এররটাকে হাউ টু রেকটিফাই যদি করা হয়, তাহলে তোমাদের কি করতে হবে, প্রথমে তোমাদের হতে করতে হবে যে প্রপার প্ল্যানিং করতে হবে। প্রপার প্ল্যানিং করার পরে প্রথমে হচ্ছে প্রপার প্ল্যানিং, প্রপার প্ল্যানিং এর পরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট মেথড, ঠিক আছে, কি করতে যাচ্ছে এবং তার মেথড যেটা ইউটিলাইজ করবে তোমরা সেটা জানা হচ্ছে প্রপারলি ভ্যালিডেটেড হয়। নেক্সট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইনস্ট্রুমেন্ট জানা ইউজ করা। নেক্সট প্রপার প্লেস, নেক্সট প্রপার অ্যানালিস্ট, নেক্সট স্যাম্পলিং টেকনিক। এই জায়গাটায় ম্যাক্সিমাম লোকের ভুল হয়ে যায় যে স্যাম্পলিং টেকনিক মানে কোন টেকনিক্সে আমি স্যাম্পল, মানে যদি শুরুতেই যদি যখন তুমি স্যাম্পল নিচ্ছ সেখানে যদি মিস্টেক হয়ে যায়, এটা হচ্ছে মোস্ট অফ দ্য কেসেস এইখানেই ভুল হয়। স্যাম্পলিং টেকনিক যেটা সেটা তোমাদের হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটলি, এবং প্রথম স্টেজটা হচ্ছে স্যাম্পলিং টেকনিক, অতএব হচ্ছে ওইখানে যদি ভুল হয়ে যায় পুরো রেজাল্টটাই ভুল আসবে। অতএব স্যাম্পলিং টেকনিকটা তোমাদের ঠিকঠাক করতে হবে। তারপর হচ্ছে র্যান্ডমাইজেশন অফ প্র্যাকটিক্যাল, র্যান্ডমাইজেশন অফ প্র্যাকটিক্যাল, মানে প্র্যাকটিক্যালটা একবার করে একা করে নয়, র্যান্ডমলি অনেকবার করে এবং অন্যজনকে দিয়ে অন্য স্থানে করে প্র্যাকটিক্যালটাকে ভ্যালিডেটেড করে নিতে হবে, তাকে বলা হচ্ছে র্যান্ডমাইজেশন অফ প্র্যাকটিক্যাল। নেক্সট হচ্ছে রিডিউসড বায়াস, মানে যে সমস্ত ফ্যাক্টরগুলো তুমি জানো এক্সপেরিমেন্টে ইফেক্ট করতে পারে সেই সমস্ত ফ্যাক্টরগুলোকে রিডিউস করতে হবে। মানে যে সমস্ত ফ্যাক্টরগুলো জানো যে এই প্র্যাকটিক্যালের উপরে প্র্যাকটিক্যালের এক্সপেরিমেন্টের রেজাল্টকে বিঘ্নিত করতে সাহায্য করবে, সেই সমস্ত ফ্যাক্টরগুলোকে এখানে রিডিউস করতে হবে। এবং ইউজ ক্যালিব্রেটেড ইনস্ট্রুমেন্ট, নেক্সট হচ্ছে অ্যাপ্লাই অ্যাপ্রোপ্রিয়েট ম্যাথমেটিক্যাল টেকনিক,
টেকনিক্স ফর ক্যালকুলেশন। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো তোমরা যদি অ্যাপ্লাই করো, প্রপারলি করো, তাহলে in this way you can minimize the error. Okay, I think everyone have understand all the things. So those who have the doubts, you repeatedly see the video. After that also you have the doubts, you ask in the discussion class. Okay, thank you everybody.